ধন্যবাদ সবাইকে যারা 2027 মার্চ রেসিডেন্সি মানে এমএস এবং এমডি পরীক্ষার জন্য যারা নিজেদেরকে টার্গেট করছেন আর কি। সো এই টার্গেট করতে গেলে যেটা হয় যে আমাদের বেসিক কিছু, আপনি যে যুদ্ধে নামবেন, ভর্তি পরীক্ষাগুলো বাংলাদেশে বেসিক্যালি একটা যুদ্ধের মতো অবস্থা হয় আর কি। তো এই যুদ্ধে জয় করতে গেলে সবার আগে যেটা প্রয়োজন, এই যুদ্ধের ক্ষেত্র, পরিস্থিতি, পরিবেশ সব কিছু সম্পর্কে আপনার একটা ভালো একটা ধারণা থাকা দরকার। এই ভালো ধারণা থাকলেই আপনি আপনার প্ল্যান, প্রিপারেশন আপনি কিভাবে নেবেন, কিভাবে আপনি আপনার রাস্তা পরিষ্কার করবেন, কিভাবে আপনি সামনে আগাবেন, এই জিনিসগুলো আপনার একটা রুটিন করতে সুবিধা হয় আর কি। তো সেই জন্য আজকে আমাদের এই আয়োজন। রেসিডেন্সির একদম খুঁটিনাটি যেটা আছে, আপনাকে পরীক্ষা দিতে গেলে কি কি জিনিস মাথায় নিতে হবে শুরুতেই, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হতে পারে, তারপরে কখন পরীক্ষা দিতে পারবেন, কোন সময় সাধারণত পরীক্ষা হয়, প্রিপারেশনটা কিভাবে নিতে হয়, সিলেবাস কি, এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি আমরা আজকে কথা বলবো, যাতে আপনার একদম বছরের শুরুতেই আপনি যে রেসিডেন্সির প্রিপারেশনটা নেবেন এখন থেকেই, যাতে আপনার রেসিডেন্সির টোটাল যে জার্নি, প্রিপারেশনের যে জার্নি, এই জার্নিটা সম্পর্কে আপনার একটা ভালো ধারণা চলে আসে আর কি। তো যাই হোক, আমি আপনাদের সাথে আছি। আমি ডাক্তার শাহরিয়ার মাহফুজ পিয়াস। আমি বিডিএস কমপ্লিট করেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট থেকে। বর্তমানে ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে এফসিপিএস ট্রেনিং করছি ঢাকা ডেন্টাল কলেজে। তো এই হচ্ছে আমার ছোটোখাটো পরিচয়। আপনাদের সাথে থ্রু আউট দ্য সেশন আমি থাকবো। তো আমরা আমাদের সামনের দিকে, প্রেজেন্টেশনের সামনের দিকে আমরা একটু আগাই, ঠিক আছে? তো আমরা হোয়াট উইল উই লার্ন টুডে, আমাদের প্রথম স্লাইড আজকে, যে আমরা আসলে এখান থেকে কী শিখবো। তো অলরেডি আমি এই কথাগুলোই বললাম আপনাদেরকে আর কি। তো এই যে সময়টা আমাদের থাকবে থ্রু আউট দ্য সেশন, আপনার প্রিপারেশন নিতে গেলে আপনি কীভাবে আগাবেন, কোনটাতে আপনার কতটুকু গুরুত্ব দিবেন, কোনটা একটু কম গুরুত্ব দিলেও চলে, কোন বিষয়গুলো বেশি বেশি পড়তে হয়, হ্যাঁ, পরীক্ষাটা কোন সময় হয়, পরীক্ষাটা কখন আপনার হচ্ছে প্রিপারেশন নিয়ে আপনার জন্য স্টার্ট করা উচিত, বা কত দিন কিভাবে পড়তে হবে, রুটিনটা কীরকম হবে, জাস্ট এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো আজকে আর কি। তো ফার্স্টলি যেহেতু আমাদের কেরিয়ারের কথাবার্তা চলে আসছে আর কি, তো হোয়াট ইজ কেরিয়ার, কেরিয়ার সম্পর্কে আমরা একটু যদি জানার চেষ্টা করি, তো একটু দেখেন আপনারা যে কেরিয়ার ইজ এ জার্নি অফ ইউর ওয়ার্কিং লাইফ ইনক্লুডিং দ্য জবস ইউ ডু অ্যান্ড স্কিলস ইউ ডেভেলপ টু অ্যাচিভ ইউর প্রফেশনাল গোলস। তার মানে কয়েকটা কথাবার্তা চলে আসছে এখানে, একটু খেয়াল করে দেখেন যে ফার্স্টলি যেটা আসছে যে ইট ইজ এ জার্নি অফ ইউর ওয়ার্কিং লাইফ। এটা হচ্ছে আপনার ওয়ার্কিং লাইফের একটা জার্নি, ঠিক আছে? তো সেখানে কি হচ্ছে আপনার, এটা কিসের কিসের ক্ষেত্রে আপনার জার্নিটা হতে পারে, যেমন জবস হতে পারে, যে স্কিলগুলো আপনি মানে অর্জন করতে চান, ডেভেলপ করতে চান নিজের ভিতরে। তো খেয়াল করে দেখেন এটা কিসের জন্য, আপনার প্রফেশনাল গোল। তো আলটিমেটলি আমরা যারা ডক্টর আছি আমাদের সবারই একটা টার্গেট থাকে, প্রফেশনাল ক্ষেত্রে গিয়ে আমরা সবাই বেশি শাইন করবো একটা সময় গিয়ে। তো এই শাইন করতে গেলে দিস ইজ আওয়ার কেরিয়ার, ঠিক আছে? যে আমরা আমাদের প্রফেশনাল যে ওয়ার্কিং লাইফ সেখানে আমরা শাইন করবো, দিস ইজ আওয়ার কেরিয়ার। তো এই কেরিয়ারটাই আপনাকে যখন আমাদেরকে করতে হবে, তাহলে সেখানে আমাদের এই যে জবস আমাদের চলে আসছে, প্রফেশনাল গোলস চলে আসছে, এবং টোটালটাই মিলেই আমাদের হচ্ছে ওয়ার্কিং লাইফ। এবং সেখানে শাইন করতে গেলে আমাদের দরকার কি, স্কিল। তো এই স্কিলের ভিতরে একটা হচ্ছে আপনার এই পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, যেটা আমরা আজকে এমএস বা এমডি রেসিডেন্সি নিয়ে আমরা কথা বলছি আর কি। ওকে, তো এখানে একটু আমরা যেটা দেখাচ্ছি যে কেরিয়ার ফ্লো চার্ট ইন ডেন্টিস্ট্রি ইন বাংলাদেশ, যে বাংলাদেশের ডেন্টিস্ট্রিতে কেরিয়ার আপনি কীভাবে করতে পারেন। তো দুইটা ইস্যু আর কি, একটা হচ্ছে জব আর একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন, যেটা বেসিক্যালি একজন ডক্টর ইন্টার্নশিপের সময় বা ইন্টার্নশিপ শেষ করার পরপরই তাকে যে জিনিসটা সবার আগে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে এটা, যে আমি কোন দিকে যাব, জব সেক্টরে চলে যাব নাকি আমি পোস্ট গ্রাজুয়েশনের দিকে আসবো। আলটিমেটলি আপনি যদি আপনার কেরিয়ারকে খুব বেশি শাইন করতে চান, তাহলে অবশ্যই বাংলাদেশে এই যে জবের ভিতরে খেয়াল করে দেখেন, যেমন বিসিএসটাকে কিন্তু আমরা সবাই কম বেশি জানি, মানে ধরে নেয় সাধারণ মানুষ বা আমাদের রোগী যারা, কাস্টমার যারা আমাদের, তারা কিন্তু বিসিএসটাকেও একটা ডিগ্রি হিসেবে ধরে নেয়। সো আপনি যদি বিসিএস চাকরিতে যান তাহলে আপনার বিসিএসও দরকার, আপনার পোস্ট গ্রাজুয়েশনও দরকার। কিন্তু তারপরেও জব সেক্টরের ক্ষেত্রে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি আর কি, যেমন বিসিএস আছে আপনার, এরপরে আদার্স কিছু জব আছে আমাদের, যেমন মিলিটারি ডেন্টিস্ট্রি, আর্মির যে ডেন্টাল কোর, যেটা এখানে খুব ভালো এখন আপনার লাইফ সেটেলিংয়ের একটা ওয়ে আছে। এনজিওর কিছু জব রয়েছে, যেমন এখন খুব হট কেকের মতো যেটা আপনার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আছে, এবং আদার্স কিছু যেমন ইউনিসেফ, কেয়ার বাংলাদেশ বা এই টাইপের আরও কিছু এনজিও রয়েছে যেখানে আপনার এরকম কিছু জব পাওয়া যায়। কিছু গভর্নমেন্ট জব, যেমন বাংলাদেশ ব্যাংকের কিছু জব, বা কিছু কি বলে এটা, যে নন ক্যাডার কিছু জব থাকে 9 গ্রেডের, সেখানে আমরা অ্যাপ্লাই করার সুযোগ থাকে। আর পোস্ট গ্রাজুয়েশনে যদি আপনি যান তো খেয়াল করে দেখেন এফসিপিএস, এমএসএমডি, ডিপ্লোমা আছে,
ঠিক আছে, MCPS আছে, MPH আছে, মোটার দাগে আমাদের পোস্ট গ্রাজুয়েশনের এই কয়েকটা ডিগ্রি বাংলাদেশে মোটামুটি আছে। তাহলে আমরা আজকে কোনটা সম্পর্কে জানবো? আমরা আজকে জানবো হচ্ছে আমাদের MS এবং MD খুঁটিনাটি সালতামামি সম্পর্কে আমরা জানবো, যেটা আপনাদের প্রিপারেশন নিতে গেলে প্রয়োজন। তো যেটা আমরা তখন বলছিলাম যে আপনার জার্নি শেষ করার আন্ডার গ্রাজুয়েট যে লেভেলটা আছে এটা শেষ করার পরে আপনার সামনে কয়েকটা বাস্তবতা ধরা দেয়। নাম্বার 1 যদি আমরা বলি, আপনি জব সুইচ করবেন কিনা, মানে আপনি BDS কমপ্লিট করেছেন, এখন আপনি এই সেবাতেই থাকবেন নাকি আপনি অন্য কোনো সেক্টরে চলে যেতে চান। যেমন BCS দিয়ে এখন অনেকেই জব সুইচ করে ফেলছে, প্রশাসনে যাচ্ছে, পুলিশে যাচ্ছে, খুবই একটা প্রেজর দিয়ে একটা জিনিস। এরপরে হচ্ছে আপনার BCS, ঠিক আছে, মানে BCS হেলথ যেটা আর কি, আর আরেকটা যেটা হচ্ছে আপনার পোস্ট গ্রাজুয়েশন। এখন এটা কেন দেখানো যেটা হচ্ছে যে কোনোটা আপনি একসাথে দুইটা নৌকায় পা দিতে পারবেন না। যদি আপনি BCS এর জন্য থাকেন তাহলে অবভিয়াসলি আপনাকে BCS এর জন্য ট্রাই করতে হবে, এটা তখন আপনার সেকেন্ড একটা চয়েস, প্ল্যান B হিসেবে আপনি রাখতে পারেন। ঠিক আছে, আপনি যদি পোস্ট গ্রাজুয়েশন আগে টার্গেট করে ফেলেন তাহলে দিস ইজ ইউর প্ল্যান A, অন্য জব হচ্ছে আপনার সেটা তখন প্ল্যান B, সেভাবে আপনাকে রেডি হতে হবে আর কি। তো এই যে আমাদের টার্গেটগুলো বললাম বা আমাদের কেরিয়ার বললাম, আমাদের গোল বললাম, ঠিক আছে। তো এই গোলগুলো অর্জন করতে গেলে আমরা আমাদের একটা যে কিছু সায়েন্টিফিক রুলস আছে, সেই রুলসগুলোর ভিতরে একটা হচ্ছে স্মার্ট। সেই স্মার্ট নিয়ে আমরা বলবো SMART, আমাদের টার্গেট, আমাদের গোল, এগুলো অ্যাচিভ করার জন্য যে জিনিসটা দরকার, এটা সায়েন্টিফিক একটা মেথড হচ্ছে স্মার্ট। যেমন খেয়াল করে দেখেন, ফার্স্টলি S ফর স্পেসিফিক। তাহলে স্পেসিফিক কি, হোয়াট স্পেসিফিক্যালি ডু ইউ ওয়ান্ট, আপনি কি চাচ্ছেন। আপনি কি চাচ্ছেন বলতে একদম ফিক্স যে আমি MS বা MD রেসিডেন্সি মার্চ 2027 যে পরীক্ষাটা হবে নভেম্বরে, 2026-এর নভেম্বরে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে, সেখানে আমি অমুক সাবজেক্টে আমি রেসিডেন্সি চান্স পেতে চাই। দিস ইজ ইয়োর স্পেসিফিক, আপনাকে করে ফেলতে হবে যে আমি চান্স পেতেই হবে, আমাকে চান্স পাওয়া, দিস ইজ আওয়ার গোল। এরপরে হচ্ছে M, মেজারেবল, যেটা বললাম যে কবে আমি টার্গেট ফিক্সড করলাম যে আমি রেসিডেন্সি চান্স পাবো, সেটা কবে, এটা অবশ্যই আপনাকে একটা টাইম মেজার করে ফিক্স করতে হবে যে আমি 2026-এর মধ্যে অথবা 2027-এর মধ্যে, সেটা হতে পারে 2028-এর মধ্যে, আপনি আপনার অবস্থা অনুযায়ী আপনি ডিসিশন নেবেন। বাট অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা আপনাকে ফিক্সড করে ফেলতে হবে। আমি খালি চান্স পাবো এই চিন্তা নিয়ে আমি পড়ছি, আপনি কখনোই কী করতে পারবেন না, মানে ওই জায়গা মতন আপনি পৌঁছাতে পারবেন না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জিনিসটা একদম মেজারিং করে নিতে হবে আর কি। এরপরে হচ্ছে যেটা অ্যাচিভেবল, আপনাকে অ্যাচিভেবল কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন কথার কথা, আপনি মাত্র ইন্টার্ন শেষ করেছেন, এখন আপনি চাচ্ছেন যে আগামী যে রেসিডেন্সি পরীক্ষা আসবে সেটাতে আপনি আপনার রেসিডেন্সি আপনি চান্স পেতে চান, কিন্তু এটা আপনার পক্ষে আমরা পরবর্তী এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমরা দেখব, তখন আপনি খেয়াল করে দেখবেন যে একটা সার্টেন টাইম পিরিয়ড আছে, এই সার্টেন টাইম পিরিয়ডের পরে গিয়ে আপনি MS পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবেন, তাছাড়া কিন্তু আপনি এলিজিবল হবেন না। তো সেক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এটা আপনার জন্য সুইটেবল কিনা, আপনি এটা আপনার পারার মতন অবস্থায় আপনি আছেন কিনা সেটা আগে খেয়াল রাখতে হবে। শুধু আমরা টার্গেট ফিক্সড করে লাভ নেই। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিয়েলিস্টিক, অবশ্যই এটা রিয়েলিস্টিক কিনা আপনার জন্য। যেমন কথা হতে পারে যে আপনি টার্গেট করছেন আপনি MPH করবেন, বাট আপনার একই সাথে আপনি হয়তো অন্য কোনো জবে আছেন, যে জবটা আপনার কি হচ্ছে না, যে ওই MPH-এর যে ক্লাস বা শিডিউল আছে সেই শিডিউলের সাথে মিলছে না। আপনি FCPS করতে চান, বাট আপনার একই সাথে চেম্বার প্র্যাকটিসটা খুবই জরুরি। ঠিক আছে, সেক্ষেত্রে দুইটা একই সাথে কোপ উইথ করা তো খুবই টাফ বা পসিবল হয় না, এবং সেক্ষেত্রে চান্স পাওয়ার ক্ষেত্রেও বা প্রিপারেশনের ক্ষেত্রে অনেক বেশি হ্যাম্পার হয়ে যায়। কিন্তু আমাকে অবশ্যই কী করতে হবে, আমাকে রিয়েলিটি মেনে নিতে হবে আর কি। রিয়েলিটি মেনে আমাকে ডিসিশন নিতে হবে যে আমি যদি টার্গেট করি এই যে একদম স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল টার্গেট যদি আমি করি যে আমি 2027 মার্চ রেসিডেন্সি যেটা হবে সেখানে অমুক সাবজেক্টে আমি রেসিডেন্সি চান্স পেতেই হবে আমাকে, তাহলে অবশ্যই এটাকে আপনাকে রিয়েলিস্টিক ওয়েতে আনতে হবে। কারণ কি, মানে এটার মানে কি, মানে হচ্ছে যে আদার্স যে অবস্ট্যাকলসগুলো আছে সেই অবস্ট্যাকলসগুলো তখন আপনাকে বাদ দিয়ে এটাকে রিয়েল লাইফে আনার সুযোগ করতে হবে আর কি। অ্যান্ড ফাইনালি টাইমড, T ফর টাইমড, এখানে হচ্ছে হোয়েন এক্স্যাক্টলি ডু ইউ ওয়ান্ট টু অ্যাকমপ্লিশ ইট, কখন। যেমন আমরা শুরুতে বললাম যেমন মার্চ 2027 এটার পরীক্ষা হবে কখন, নভেম্বরে। সো নভেম্বরের ভিতরে 2026 নভেম্বরের ভিতরেই, এই টাইমের ভিতরে আমি কী করে ফেলবো, এটাকে অর্জন করতে হবে। এই গোল ফিক্সড করে এভাবে যদি আপনি স্মার্ট ওয়েতে যদি আপনি আগান, অবশ্যই আপনি কী হবেন, আপনার চান্স পাওয়ার যে মনোভাব, যেটা আপনার যে মনের যে জোরটা, সেটা ইনশাল্লাহ চলে আসবে। এরপরে এই যে যেমন স্মার্টের আমরা একটা উদাহরণ দিয়েছি, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক অ্যান্ড টাইমড। ঠিক আছে, যেমন ডিউরিং ইন্টার্নশিপ ইন 2026 I will perform an average of 3 root canals treatments per day, completing a total of 100 root canals by the end of the year to improve my clinical profession. এটাকে আপনি হচ্ছে একদম দেখেন, এখানে প্রত্যেকটা স্পেসিফিক আছে,
হ্যাঁ, স্পেসিফিক কী কী আছে, মেজারেবল কী কী আছে, অ্যাচিভেবল কী কী আছে, রিয়েলিস্টিক, টাইম, সব কিছু এভাবে আপনার বাউন্ডেড আছে আর কি। তো এইভাবেই যখন আমরা আমাদের প্রিপারেশনগুলো নিব তখন আমাদের সফল হওয়ার চান্সটা হারটা বেড়ে যাবে। এবারে আমরা চলে যাব এমএস রিলেটেড বা রেসিডেন্সি রিলেটেড কথাবার্তাতে। তো অ্যাডভান্টেজ অফ দ্য পোস্ট গ্রাজুয়েশন, কী কী অ্যাডভান্টেজ আমরা পেতে পারি। তো খেয়াল করে দেখেন, চান্স টু গেট মোস্ট দ্য রিসেন্ট নলেজ অ্যাবাউট দ্য সাবজেক্ট, যে সাবজেক্টে আপনি পোস্ট গ্রাজুয়েশন করছেন। হ্যাঁ, তারপরে অ্যাডভান্স টেকনিক্সগুলো শিখতে পারবেন, রিসার্চ করতে পারবেন, বেটার কোয়ালিটি অফ দ্য সার্ভিস টু দ্য ম্যানকাইন্ড, ঠিক আছে, বেটার অ্যাকসেপ্টেন্স থাকবে আপনার সমাজে, সোসাইটিতে। হ্যাঁ, পপুলারিটি থাকবে, ইকোনমিক এস্টাবলিশমেন্ট আপনার থাকবে, এবং গভর্নমেন্ট এমপ্লয়ি বা নন গভর্নমেন্ট ইনস্টিটিউট ইসেও এমপ্লয়ি হলেও আপনি সেখানে এই পোস্ট গ্রাজুয়েশনের মাধ্যমে প্রমোশনগুলো আপনি ক্লেম করতে পারবেন আর কি। সো আমরা শুরুতে দেখিয়েছি আমাদের কী কী পোস্ট গ্রাজুয়েশন আছে। সো এটা আমরা স্কিপ করে যাচ্ছি, এফসিপিএস, এমএস রেসিডেন্সি, এমসিপিএস, এমফিল, এমপিএইচ, ডিপ্লোমা। আমরা আজকে কথা বলবো দিস ওয়ান, সবুজটা নিয়ে। আমরা রেসিডেন্সি, আমাদের মেইন আজকের যে ফোকাস, সেই ফোকাসে আমরা ঢুকেছি। এখানে খেয়াল করে দেখেন যে রেসিডেন্সির কিছু ছোটোখাটো কথাবার্তা আমাদের, যে ফার্স্টলি যেটা, যে পপুলার পোস্ট গ্রাজুয়েশন ইন ডিগ্রি ইন বাংলাদেশ, গভর্ন বাই বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, ঠিক আছে, ওকে, অ্যান্ড হ্যাভ ফেজ এ অ্যান্ড ফেজ বি, অ্যান্ড অবশ্যই এটা হচ্ছে আপনার রিকগনাইজড বাই বিএমডিসি। তাহলে আমরা যদি এই রেসিডেন্সির একটা আউটলাইন যদি আমরা দেখি, তাহলে এটার হচ্ছে দুইটা ফেজ আছে, একটা হচ্ছে ফেজ এ আর একটা হচ্ছে ফেজ বি। প্রথম 2 বছর হচ্ছে ফেজ এর ভিতরে পড়ে, পরের 3 বছর হচ্ছে ফেজ বি এর ভিতরে পড়ে। ফেজ এ 2 বছর ট্রেনিং শেষ করার পরে আপনাকে কি করতে হবে, একটা পরীক্ষা, ফেজ এ ফাইনাল পরীক্ষাতে অ্যাটেন্ড করতে হবে, অ্যাপিয়ার করতে হবে। এই পরীক্ষাতে তার আগে ব্লক ফাইনাল থাকে, ব্লক ফাইনালগুলো যদি আপনি ক্লিয়ার করতে, অনেকটা মানে আইটেমের মতো, আইটেম ক্লিয়ার করলে আপনি কার্ডে বসতে পারবেন, কার্ড ক্লিয়ার করলে আপনি টার্মে বসতে পারবেন, ঠিক এরকম, যে আপনার ব্লকগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি 2 বছর পরে ফেজে ফাইনাল পরীক্ষা দিতে পারবেন। ফেজে ফাইনাল যদি আপনি পাস করে ফেলেন তাহলে আপনি ফেজ বি ট্রেনিংটা শুরু করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত ফেজে ফাইনাল পাস না করছেন আপনি ফেজ বি ট্রেনিংটা শুরু করতে পারছেন না আর কি, ঠিক আছে। ওকে, আমাদের সাবজেক্ট কী কী আছে আমরা একটু খেয়াল করে দেখি। 5টা সাবজেক্টে মোটামুটি আমাদের এমএস বা এমএস কোর্সটা করা যায়। সেটা হচ্ছে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি, অর্থোডন্টিক্স, প্রোস্থোডন্টিক্স অ্যান্ড পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি বা পেডোডন্টিক্স। এই 5টা সাবজেক্টে এমএস করা যায়। আমরা একটু সামনে আগায় দেখি আর কী আছে এখানে, সাবজেক্ট বা সাবজেক্ট ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন। তো খেয়াল করে দেখেন, টোটাল অ্যারাউন্ড 82 বা 83 নাম্বার আমাদের সিট আছে এখানে। তো একটু খেয়াল করে দেখেন, যেমন ওএমএসে যদি বলি, সবচেয়ে বেশি সিট হচ্ছে আপনার ওএমএসে। যেমন বিএমইউতে টোটাল 8টা সিট, 4টা গভর্নমেন্ট, 4টা প্রাইভেট, ঢাকা ডেন্টালে এসে 5টা, 3টা এবং 2টা প্রাইভেটদের জন্য। ডিএমসিতে একটা প্রাইভেট, সোহরাওয়ার্দীতে একটা করে, সিএমসিতেও একটা, ঠিক আছে, একটা করে আর কি। আর এএফএমআই মানে ওদের আর্মিদের জন্য আপনার হচ্ছে ওএমএসের জন্য 2টা থাকে আর কি। কনজারভেটিভে যদি আসেন, কনজারভেটিভে শুধুমাত্র বিএমইউতে রয়েছে 4টা করে, ঠিক আছে, মানে ঢাকা ডেন্টাল বা আদার্স কোনো ইনস্টিটিউটে নাই, শুধুমাত্র আর্মিদের জন্য এএফএমআইতে 2টা আছে। একইভাবে অর্থোডন্টিক্সে যদি আপনি যান তাহলে বিএমইউতে আছে 4টা করে, আর ডিডিসিতে আছে একটা করে। প্রোস্থোডন্টিক্সে যদি আপনি যান তাহলে এখানে 4টা করে, পেডিয়াট্রিক্সেও আপনার এখানে 4টা করে। আদার্স কোনো ইনস্টিটিউটে এরকম কোনো চান্স পাওয়ার সুযোগ এখন পর্যন্ত বিএমইউ এর রিকগনিশন পায়নি, মানে কোর্স খুলেনি তারা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এমডি নিয়ে কথাবার্তা। রেসিডেন্সির মানে আমাদের পরীক্ষার পার্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে এমএস 5টা সাবজেক্টে আছে, আর একটা হচ্ছে এমডি, এটা হচ্ছে নিউলি, যেটা নিউ ইয়ার পোস্ট গ্রাজুয়েশন ইন বাংলাদেশ, গভর্ন বাই বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি, ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এখানে একটু চেঞ্জ করতে হবে। এরপর হচ্ছে হ্যাভ ফেজ এ এবং ফেজ বি। টোটাল ডিগ্রিটা হচ্ছে আপনার এখানে 3 বছরের, টোটালটা হচ্ছে কতটুকু, 3 বছরের। তাহলে খেয়াল করে দেখেন যে ফেজ এ হচ্ছে আপনার 2 বছর, 2 বছরের পরে ফেজ এ জাস্ট 1 বছর। খেয়াল, ওখানে আমাদের যেটা ছিল এমএস এ টোটাল ছিল 5 বছর, ফেজ এ 2 বছর এখানে ঠিকই আছে। ফেজ বিতে এসে টাইম কমে গেছে, ওখানে 3 বছর ছিল, এখানে হচ্ছে আপনার 1 বছর। তো এটা এখনও একটা সুযোগ আছে যারা খুব অল্প সময়ে একটা ক্লিনিক্যাল ডিগ্রি, বিএমডিসি রিকগনাইজড একটা ডিগ্রি যারা করতে চান, তাদের জন্য এখনও এমডি রেসিডেন্সি যেটা, সেটার একটা সুযোগ রয়েছে। 3 বছরের মধ্যে খুব দ্রুতই আপনি আপনার কোর্সটা শেষ করে ফেলতে পারবেন। সাবজেক্ট কী আছে, 4টা সাবজেক্টে, 5টা সাবজেক্টে আমরা এটা করতে পারি। খেয়াল করে দেখেন যে ওরাল অ্যানাটমি 1 নাম্বার, ওরাল প্যাথোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি 2 নাম্বার, পেরিওডন্টোলজি, সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালস, এসডিএম যেটা বলি আমরা, অ্যান্ড ডেন্টাল
ফার্মাকোলজি 5টাতে। এখন এখানকার সিট ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখতে চাই, প্রত্যেকটাতে শুধুমাত্র বিএমইউতে এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এই কোর্সটা রয়েছে, গভর্নমেন্ট প্রাইভেট দুইটা করে, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে দুইটা করে, মোট 4টা, মানে প্রতি সাবজেক্টে 4টা করে, এর ভিতরে 2টা আপনার গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের জন্য ফিক্সড, 2টা হচ্ছে প্রাইভেট ক্যান্ডিডেটদের জন্য ফিক্সড, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি এমএস এবং এমডি এবং কতগুলো সিট রয়েছে সেটা নিয়ে কথাবার্তা। এখন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কারা কারা আপনারা এই পরীক্ষা দিতে পারবেন, কখন দিতে পারবেন, সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। খেয়াল করে দেখেন, ফার্স্টলি কী প্রয়োজন, এলিজিবল হতে গেলে আপনার কী প্রয়োজন। 1 নম্বরে দেখেন 1 ইয়ার ইন্টার্নশিপ কমপ্লিশন, অবশ্যই আপনি পাস করেছেন, পাস করার পরে 1 বছর ইন্টার্নশিপ কমপ্লিট আপনাকে থাকতে হবে, গেল। এরপর হচ্ছে পার্মানেন্ট বিএমডিসি রেজিস্ট্রেশন, অবশ্যই ইন্টার্ন কমপ্লিট করলে আপনি বিএমডিসি রেজিস্ট্রেশন পাবেন, সো এটা তো কোনো বিগ ডিল না। বিগ ডিল হচ্ছে পরেরটা, খেয়াল করে দেখেন যে 1 ইয়ার পিরিয়ড ফ্রম ইন্টার্নশিপ কমপ্লিশন ডেট। আপনার যেদিন আমাদের পরীক্ষা হয় সাধারণত মার্চ, যেমন আপনার হচ্ছে এই যে এখন 2025-এ আছি আমরা, মানে লাস্ট যে নভেম্বরে যে রেসিডেন্সি পরীক্ষাটা হলো সেটা কিন্তু পরীক্ষা আপনার নভেম্বর 2025 না, সেটার পরীক্ষা বেসিক্যালি হয়েছে আপনার মার্চ 2026, কিন্তু তার এটার এক্সাম হয়েছে কখন, এটার এক্সাম হয়েছে আপনার হচ্ছে নভেম্বর 2025। ঠিক একইভাবে যখন মার্চ 2027 আসবে, যখন মার্চ 2027 আসবে সেটার এক্সাম হবে কখন, নভেম্বর 2026, ঠিক আছে। তো খেয়াল করে দেখেন আমার তার মানে কি, সেশন শুরু হচ্ছে আমাদের মার্চে, এই মার্চের সেশন শুরু হওয়ার জন্য তার পরীক্ষাটা আগে নিয়ে নেওয়া হচ্ছে, নভেম্বর মাসে নিয়ে নেওয়া হচ্ছে, মানে অ্যারাউন্ড 3 থেকে 4 মাস আগে, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মাস আগে কী করা হচ্ছে, 3.5 মাস আগে পরীক্ষাটা কমপ্লিট করে ফেলা হচ্ছে, ঠিক আছে। এই 3 মাসে ভর্তির অনেক কার্যক্রম থাকে, আদার্স কিছু নিয়মকানুন থাকে, সেই জিনিসগুলো গোছাতে হয়, এরপরে ভর্তি টর্তি সব কিছু রেডি, ওকে। জাস্ট মার্চের ফার্স্ট উইক থেকেই ওরিয়েন্টেশনের মাধ্যমে ক্লাস শুরু হয়ে যায়, এই জন্য সেশনটা ধরা হয় মার্চ থেকে। বাট পরীক্ষা কখন হবে, পরীক্ষা হবে তার আগের বছরের নভেম্বর, ঠিক আছে। তার মানে এখন খেয়াল করে দেখেন যে আমাদের সামনে আসছে হচ্ছে 2026-এর মার্চের যে সেশনটা শুরু হওয়ার কথা, সেটা আপনার পরীক্ষা হয়ে গেল তাহলে নভেম্বর। তাহলে এর পরের আমার সেশন কোনটা হবে, মার্চ 2027, তাহলে মার্চ 2027-এর পরীক্ষা কখন হবে, নভেম্বর 2026। এখন এখানে যে কথাটা বলছে যে 1 ইয়ার পিরিয়ড ফ্রম দ্য ইন্টার্নশিপ কমপ্লিশন ডেট, এটা কোন ডেটে পড়বে, এই ডেটটা হবে হচ্ছে নট এই যে যেখানে পরীক্ষা শুরু হচ্ছে সেই ডেট না, সেই ডেট না, সেটা কোনটা, এই যে মার্চের 1 তারিখ থেকে যে আমাদের সেশন শুরু, এর আগে, মানে 28 অফ ফেব্রুয়ারি, ঠিক আছে। তাহলে এমন একটা ডেটে আপনি ইন্টার্নি শেষ করেছেন, তারপরে আপনার এই 28 ফেব্রুয়ারি আসতে যদি 1 বছর থাকে, 1 বছর ইন্টার্নি করেছেন, এরপরে যেদিন ইন্টার্নি শেষ সেখান থেকে যদি আপনার 28 ফেব্রুয়ারি আসতে 1 বছর হয়, তাহলে আপনি কি করতে পারবেন, আপনি এই পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবেন। যেমন তাহলে আমি বলি, যারা 2025-এর 28শে ফেব্রুয়ারির মধ্যে, ঠিক আছে, আপনারা ইন্টার্নশিপ কমপ্লিট করেছেন, তারা পরীক্ষাতে অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। এরকম একটা অবস্থা চলে আসছে আর কি। তার মানে আপনার পরীক্ষার ইস্যু না, পরীক্ষার ডেট ইস্যু না, পরীক্ষা দিতে গেলে আপনাকে যেটা করতে হবে, আমার সেশন শুরু কবে, মার্চ মাসে, কত সালে, 2027 সালে। তাহলে তার 1 বছর আগে, মানে এই ফেব্রুয়ারি 2026 যেটা আসছে, ফেব্রুয়ারি 2026-এর ভিতরে কেউ যদি ইন্টার্নি কমপ্লিট করে ফেলেন, তাহলে সে মার্চ 2027-এ পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। মানে পরের সেশনের পরীক্ষাটা দিতে পারবেন আপনি, কারণ আপনার ইন্টার্নি শেষ হচ্ছে, এরপরে আপনার দেখা গেল মার্চের 20 তারিখে শেষ হচ্ছে আপনার, তাহলে ফেব্রুয়ারির 20 তারিখে শেষ হচ্ছে আপনার, ফেব্রুয়ারির 20 তারিখ থেকে 2027-এর ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত কত, 1 বছর। আপনার সেশন শুরু হবে কবে, 1 মার্চ, তার মানে 20 ফেব্রুয়ারির পরেও আপনার আরও 7 থেকে 8 দিন সময় আপনার হাতে আছে। কিন্তু আপনি যদি কোনো কারণে মার্চের 1 তারিখে ইন্টার্নি শুরু করেন, 2 তারিখে ইন্টার্নি শুরু করেন বা শেষ করেন আর কি, সেক্ষেত্রে তখন আপনি কি করতে পারবেন, এই পরীক্ষায় এলিজিবল হতে পারবেন না। এই জিনিসটাই শুধুমাত্র একটু ক্রিটিক্যাল, আর কিছুই না। জাস্ট একটা জিনিস মাথায় রাখেন, আপনি যদি মার্চ 2027, 1 মার্চ 2027-এ আপনি কোর্স শুরু করতে চান, তাহলে আপনাকে পরীক্ষায় অ্যাটেন্ড করতে হলে অবশ্যই 2026-এর 28 ফেব্রুয়ারির মধ্যে আপনাকে ইন্টার্নি কমপ্লিট করতে হবে। যারা 2026-এর 28 ফেব্রুয়ারির মধ্যে ইন্টার্নি কমপ্লিট করতে পারবেন, তারাই আপনার পরবর্তী পরীক্ষাতে, সেটা এমএস হতে পারে, এমডি হতে পারে, রেসিডেন্সি যেটা 2টা ভাগ আর কি আমরা যেটা বলেছিলাম, এমএস বা এমডি যে কোনোটাতে আপনারা জয়েন করতে পারবেন। ওকে ফাইন। এরপরে হচ্ছে যে পরীক্ষা কখন হচ্ছে,
নভেম্বরের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক এবং একদিনে এক্সামটা হচ্ছে আর কি। ঠিক আছে, তো পরীক্ষার ইস্যু নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। সামনে সিলেবাস কী কী আছে তো খেয়াল করে দেখেন, আমাদের মোটামুটি যা পড়াশোনা করে এসেছি এতদিন সবই থাকবে। যেমন ফার্স্ট ইয়ারে যে সাবজেক্টগুলো পড়তাম, অ্যানাটমি, ওরাল অ্যানাটমি, এসডিএম, এর সাথে জেনারেল ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ওরাল ফিজিওলজি, এই টাইপের জিনিসগুলো আমরা ফার্স্ট ইয়ারে পড়তাম, সবই আছে। জেনারেল প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ওরাল প্যাথোলজি, এগুলো একটু পরে এসে সেকেন্ড থার্ড ইয়ারের দিকে পড়া শুরু হয়েছে। ফার্মাকোলজি একই সাথে, ডেন্টাল ফার্মাকোলজি একই সাথে, আর এর সাথে এরপরে হচ্ছে আপনার অল ক্লিনিক্যাল সাবজেক্টস, মানে ফাইনাল ইয়ারে আমরা যে সাবজেক্টগুলো আমাদের ছিল সবগুলো। তার মানে এখন আপনি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে সেই শেষ পর্যন্ত যতগুলো সাবজেক্ট পড়েছেন সবগুলোর ওপর থেকে কি আসবে, আপনার প্রশ্ন আসবে এখানে। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন সাধারণত কোন টপিকগুলো থেকে বা কোন সাবজেক্ট থেকে বেশি আসে? বেসিক্যালি এই যে যেমন অ্যানাটমি, এমব্রায়োলজি, এই অংশগুলো সব মিলে, মানে অ্যানাটমির ভিতরে সব। ঠিক আছে, এমব্রায়োলজি আসতে পারে, হিস্টোলজি আসতে পারে, হ্যাঁ, নিউরো অ্যানাটমি আসতে পারে, ওরাল অ্যানাটমি তো আছেই। এই সব কিছু মিলাই আপনার প্রশ্নগুলো আসবে। অ্যানাটমি পোর্শনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যেমন ফিজিওলজি অংশটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওরাল প্যাথোলজি মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে এখানে আপনার হচ্ছে ক্লিনিক্যাল সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট। ফার্মাকোলজি থেকে একটু কম প্রশ্ন আসে, জেনারেল প্যাথোলজিও সেকেন্ড লাইন ইম্পর্টেন্ট আর কি। তো মোটামুটি সবগুলো থেকে প্রশ্ন আসে, আর কম বেশি আসে আর কি। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের এক্সাম ফরম্যাট, যেটা আমরা একটু আগে কথা বলছিলাম, যে একদিনে পরীক্ষা হয় এবং সাধারণত নভেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকে পরীক্ষা হয়। তো খেয়াল করে দেখেন এক্সাম ফরম্যাট কী কী আছে আমাদের। টোটাল 200 মার্ক পরীক্ষা ইন এ সিঙ্গেল ডে। একদিনে আপনার হচ্ছে 200টা মার্কের কোশ্চেন থাকে, 200টা প্রশ্ন, প্রত্যেকটার জন্য নাম্বার 1। ঠিক আছে, তো ডিউরেশন হচ্ছে আপনার 3 ঘন্টা বা 180 মিনিট। তার মানে খেয়াল করে দেখেন 180 মিনিট সময় আপনাকে 200টা কোশ্চেন আনসার করতে হবে। তার মানে একটা কোশ্চেনের জন্য আপনি পুরো 1 মিনিট সময়ও পাবেন না। খুব ফাস্ট আপনাকে কী করতে হবে, মানে পড়াশোনাগুলো এমনভাবে মাথায় সেট করতে হবে যে আপনি কোশ্চেন দেখার সাথে সাথে আপনি গোলা পূরণ করা শুরু করে দিতে পারবেন। এমনভাবে আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। যদি আপনি চিন্তা করেন যে আমি প্রশ্ন পড়বো, বুঝে তারপরে অ্যান্সার করব, এটা এক্সিপিএস এর জন্য পসিবল। এমএস এমডি রেসিডেন্সি পরীক্ষাতে খুব দ্রুত আপনাকে অ্যান্সার করতে হবে, মানে অ্যারাউন্ড কত আপনি 50 সেকেন্ডসের মতো পাবেন। 50 সেকেন্ডসের ভিতরে আপনাকে কী করতে হবে, টোটাল আনসারটা আপনাকে করতে হবে একটা কোশ্চেনের। 50 সেকেন্ডের প্রশ্ন পড়বেন, বুঝবেন, আনসার করতে হবে, এত দ্রুত এখানে করতে হয় আর কি। ওকে, তো এই যে 200টা প্রশ্ন বলেছিলাম, এর ভিতরে হচ্ছে 180টা মাল্টিপল চয়েস কোশ্চেন, মানে ট্রু অর ফলস লিখতে পারেন, TF গোলা পূরণ করতে হয়। আর কিছু রয়েছে আপনার SBA বলা হয়। ঠিক আছে, 20টা, বাকি 20টা মানে 180টা আপনার হচ্ছে MCQ হইলে বাকি 20টা হচ্ছে SBA, সিঙ্গেল বেস্ট অ্যান্সার, যেখানে শুধুমাত্র 5টা স্টেম থাকবে, একটা অ্যান্সার আপনাকে খুঁজে বের করতে হবে আর কি। এখন এগুলোর ভিতরে আপনার একটু নেগেটিভ মার্কিং আছে আর কি। MCQ যেটা, মানে এই 180-180-র জন্য আপনার প্রত্যেকটা স্টেম, মানে ABCDE এরকম 5টা স্টেম, একটা স্টেমের জন্য আপনার হচ্ছে 0.05 মার্ক কাটা যাবে। কত মার্ক? 0.05 মার্ক। ঠিক আছে, আর হচ্ছে আপনার SBA-তে কোনো নেগেটিভ মার্কিং নাই। ঠিক আছে, আর এখানে আর একটা ইস্যু হচ্ছে যে আমরা শুরুতে দেখে আসলাম যে ইনস্টিটিউটে কে কয়জন চান্স পাবেন এটা ফিক্সড করে দেয়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বা ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে যে ইনস্টিটিউটে যে কয়টা সিট আপনারা পরীক্ষা দিবেন, মানে কি বলে ইনস্টিটিউট চয়েস করবেন। সাপোজ আপনার 1 নম্বরে হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ দেওয়া, 2 নম্বরে হচ্ছে BSMMU দেওয়া, তাহলে 1 নম্বরে আপনি ঢাকা ডেন্টালে পেলেন না, BSMMU-তে আপনার যদি নাম্বারটা ক্যারি করে তাহলে আপনি ওখানে চান্স পাবেন আর কি, এরকম একটা অবস্থা। ঠিক আছে, আর এই যে সেজন্য অনলি টপ স্কোরিং ক্যান্ডিডেটস, মানে মনে করেন 8টা সিট আছে, তাহলে প্রথম যে 8 জন আছেন সেই 8 জনে এখানে চান্স পাবেন। আর রেজিস্ট্রেশন ফি হচ্ছে আপনার 7,000 টাকা মোর অর লেস, এটাই ফিক্সড আছে অনেকদিন ধরে। কোর্স মডিউল যেটা আমরা একটু জেনে এসেছি ওভারভিউ, যে 5 ইয়ার্স রেসিডেন্সি প্রোগ্রাম আমরা জানি, 2 বছর আপনার হচ্ছে ফেজে শেষ করার পরে ফেজে ফাইনাল এক্সাম, তারপরে ফেজে যদি আমরা পাস করি তাহলে হচ্ছে নেক্সট 3 বছরের ফেজ বি ট্রেনিংটা আমরা শুরু করতে পারবো আর কি। এরপরে নেক্সট যে 3 বছর, এই 3 বছরের মধ্যে আপনার 3 বছর যখন শেষ হবে, শেষ মুহূর্তে গিয়ে আপনার একটা টাইম ফ্রেম থাকে, এই টাইম ফ্রেম সব কিছু স্ট্রাকচার আপনি কোর্সে ভর্তি হলেই জেনে যাবেন, বুঝে যাবেন কখন কোন টাইমে কী করতে হবে। একটা টাইম ফ্রেম থাকে, সেই টাইমের ভিতরে আপনাকে থিসিস কমপ্লিট করে জমা দিতে হবে, সেটা থিসিস ডিফেন্স হবে, মানে একটা পরীক্ষা হবে, সেটা আপনাকে পাস করতে হবে। এরপরে যেটা রয়েছে, দ্য ক্যান্ডিডেট ক্যান অ্যাপিয়ার ইন দ্য ফেজ বি ফাইনাল এক্সাম, মানে এগুলো যদি ফেজে ক্লিয়ার থাকে, তারপরে হচ্ছে আপনার থিসিস যদি পাস করে থাকে, সবগুলো ব্লক যদি ক্লিয়ার থাকে, তাহলে অনলি সে ফেজ বি ফাইনালে যেতে পারবে। এখন খেয়াল করে দেখেন, আমরা যে সিট ডিস্ট্রিবিউশনটা দেখেছিলাম, প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা ইনস্টিটিউটে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট ভাগ আছে।
তাই না? যে গভর্নমেন্ট কিছু ডক্টর চান্স পাচ্ছে, মানে যারা বিসিএস ক্যাডার, হেলথ ক্যাডারের যারা, তারা চান্স পাচ্ছে। আবার কিছু কিছু আছে যারা প্রাইভেট, যারা গভর্নমেন্ট চাকরি করে না, ঠিক আছে, তারা তো, যারা গভর্নমেন্ট তারা তো স্যালারিটা পাচ্ছেই, সরকারের একটা স্যালারি তো পাচ্ছেই, ঠিক আছে, এই জন্য তারা আর কোনো এখান থেকে রেমুনারেশন পায় না। আমরা যারা নন গভর্নমেন্ট ট্রেনি যারা আছেন আমার মতো যারা বা হবেন, ঠিক আছে, তারা প্রত্যেক মাসে পকেট খরচের জন্য আপনারা 35,000 করে টাকা পাবেন আপনারা। তো এটা একটা হ্যান্ডসাম একটা মানি মোটামুটি, ঠিক আছে, যেটা দিয়ে একটু নাড়াচাড়া করে একজনের লাইফ অন্তত লিড করা যায় এই শহরে, এরকম একটা অ্যামাউন্ট আপনি পাবেন এখানে। ওকে, এরপরে হচ্ছে এমডির যে কোর্স মডিউলটা খেয়াল করে দেখেন তাহলে। এমডির জন্য আমরা জেনেছিলাম যে এটা কয় বছরের কোর্স, এটা 3 বছরের কোর্স। তার ভিতরে প্রথম 2 বছর হচ্ছে ফেজ এ, এরপরে হচ্ছে 1 বছর পরে ফেজ এ পাস করলে একই নিয়ম, ফেজ এ পাস করলে তারপরে 1 বছরের ট্রেনিং, তাহলে 2 আর 1 3 বছর। এরপরে ঠিক একইভাবে থিসিস পাস করতে হবে, ঠিক আছে, ব্লকগুলা ক্লিয়ার করতে হবে, তারপরে হচ্ছে আপনি ফাইনাল পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারবেন আর কি, ঠিক আছে। দে হ্যাভ টু পাস থিসিস এক্সাম, এই যে ফেজ বি ফাইনাল এক্সামে আসতে পারবে। নন গভর্নমেন্ট ট্রেনিং এখানেও আপনার হচ্ছে এটা 25 না, এখানেও 35, মানে দুইটাতে নন গভর্নমেন্ট ট্রেনিং যেখানেই হোক আপনারা 35,000 করে টাকা পাবেন আর কি। ওকে, এখন কথা হচ্ছে যে অনেকের, আমাদের বিশেষ করে আমাদের ডেন্টাল সার্জনদের ভিতরে সবচেয়ে বড় যে ভয়টা কাজ করে, যে আমরা সেই শুরু থেকে আমরা যেটা হয় যে এই তোমাদের এটা পড়া লাগবে না, এত বেশি পড়ার দরকার নেই, এত বেশি পড়ে কী করবো, এরকম একটা এনভায়রনমেন্টে কিন্তু আমরা চলে আসি। তো সেক্ষেত্রে আমাদের একটা ভয় সবার ভিতরে কাজ করে যে আমরা পারবো কিনা, আমার দ্বারা মনে হয় সম্ভব না। কিন্তু একটু খেয়াল করে দেখবেন, আমি জাস্ট এটা আপনাকে যেখানে দেখাচ্ছি যে ওয়ারেন্টি 6 মান্থস, মানে এতটুকু নিশ্চয়তা আমরা আপনাকে দিতে পারি যে আপনি 6 মাস যদি খুব ভালোভাবে ওই যে স্মার্ট টার্গেট বা আদার সায়েন্টিফিক কোনো ওয়েতে আপনি যদি একটা টার্গেট ফিক্সড করে আপনি যদি এটার পিছনে লেগে থাকেন 6টা মাস, তাহলে আপনি অবশ্যই এই পোস্ট গ্রাজুয়েশন জার্নির জন্য আপনার যে প্রিপারেশন, চান্স পাবেন এটা বলতে পারবো না, কারণ এটা একটা ভাগ্যের ব্যাপার, বাট আপনি তাদের সাথে চান্স পাওয়ার মতো স্টুডেন্টদের সাথে আপনি কম্পিট করতে পারবেন। আপনিও আশা করতে পারবেন যে আল্লাহ যদি আমার সৃষ্টিকর্তা যদি আমার ভাগ্যে লিখে রাখে, তাহলে আমিও চান্স পাওয়ার মতো একজন স্টুডেন্ট, সেটা 6 মাসের জন্য এনাফ। সো আপনি যদি 6 মাস, আপনি যেই স্টুডেন্টই হন না কেন, ফাইনাল প্রপ পাস করেছেন, আপনি যদি 6টা মাস খুব ভালো মতন একটা প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আপনি কী করতে পারবেন, আপনিও এই আমাদের প্রেস্টিজিয়াস যে ডিগ্রি এমএস এবং এমডি, এটা করার জন্য আপনি এলিজিবল অবশ্যই হবেন। আপনি মনে নিজেই সাহস করতে পারবেন যে হ্যাঁ অবশ্যই উমুক পারলে আমারও চান্স হবে। সো আমরা আমাদের লাস্টে চলে আসছি আর কি। খেয়াল করে দেখেন, এখানে একটা কথা বলেছি, লোকটার চেহারা হয়তো সবারই আপনার কম বেশি চেনা আছে, এটা হচ্ছে ব্রুস লি, ঠিক আছে, চাইনিজ মার্শাল আর্ট অ্যাক্টর ছিল একজন। তো দ্য সাকসেসফুল ওয়ারিয়র ইজ দ্য অ্যাভারেজ ম্যান উইথ লেজার লাইক ফোকাস, ঠিক আছে। আমি যে কথাটা মাত্র বললাম যে আপনি যেই স্টুডেন্টই হন না কেন, জাস্ট আপনি ফাইনাল প্রপ পাস করেছেন, অ্যাভারেজ স্টুডেন্ট, কোনো সমস্যা নাই, আপনার শুধু ফোকাসটা দরকার কি, লেজার লাইক ফোকাস, মানে একদম একটা পিন পয়েন্ট জায়গাতে আপনি ফোকাস করেন, আপনি অ্যাভারেজ স্টুডেন্ট হন না কেন কোনো প্রবলেম নাই, 6টা মাস একটা একদম ঝাড়া একটা প্রিপারেশন দেন অবশ্যই অবশ্যই। আর আমরা যেভাবে বললাম কি কি আপনার এখানে সিলেবাস কী কী, কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে, কোনগুলো কম প্রশ্ন আসে, ঠিক এইভাবেই আপনারা যদি লেগে থাকেন, অবশ্যই কী হবে, আপনার এই প্রিপারেশনটা আপনার লেজার লাইক ফোকাস দিয়ে যদি আপনি শুরু করতে পারেন, যতই অ্যাভারেজ স্টুডেন্ট হন, আপনি আপনার মতো অবশ্যই কী করতে পারবেন, এখানে সাকসেসফুল আপনিও হতে পারবেন। আপনিও একজন গর্বিত বা একজন সম্মানিত এফসিপিএস বা এমএস বা যে কোনো, আমরা আজকে এমএস নিয়ে কথা বলছি বা এমডি নিয়ে কথা বলছি, নট নেসেসারি। আপনি 6টা মাস যদি আপনি ভালো করে পড়েন, আপনি যদি ডিপ্লোমা টার্গেট করতে চান ডিপ্লোমা, আপনি এমএস টার্গেট করতে চাইলে, এমডি টার্গেট করতে চাইলে আপনি পারবেন, আপনি এফসিপিএস টার্গেট করতে চাইলে পারবেন, এমপি টার্গেট করতে চাইলে পারবেন। ইচ অ্যান্ড এভরি পোস্ট গ্রাজুয়েশন এক্সাম আপনি যদি 6টা মাস সব কিছু ইসে রেখে যদি আপনি আপনার পড়াশোনাতেই ফোকাস থাকতে পারেন, আপনি চান্স পাওয়ার মতন অবশ্যই কী করতে পারবেন, প্রিপারেশন আপনার হবে। তো এটাই ছিল আমাদের আজকের মেইন আলোচনার বিষয়টা। তো আশা করি টোটাল আলোচনা থেকে আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে কীভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে, কোন কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে, কখন আপনি পরীক্ষা দিতে পারবেন, এবং আপনি আপনার এই এখন থেকে শুরু করে, যেমন আমরা বলে ফেললাম অলরেডি যে নভেম্বরের ফার্স্ট বা সেকেন্ড উইকে পরীক্ষা হয়, আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমরা বলে দিলাম যে এই টাইম যদি আপনি এলিজিবল হতে পারেন, আপনি যদি নভেম্বর টার্গেট করে পড়াশোনা শুরু করতে পারেন, কোন কোন সাবজেক্ট, কোন কোন টপিক বেশি পড়া লাগবে, সবই মোটামুটি আমরা একটা ওভারভিউ দিতে চেষ্টা করলাম, যাতে করে আপনারা আপনাদের প্রিপারেশনটা এখন থেকে আপনি আপনার গোল ফিক্সড করে স্মার্ট ওয়েতে আপনি আপনার প্রিপারেশনটা চালিয়ে যেতে পারেন। তো আশা করি সবার জিনিসটা বা আমাদের প্রেজেন্টেশনটা কাজে লাগবে এবং আপনাদের প্রিপারেশনের ক্ষেত্রে এটা হেল্প করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।